প্রথমে শিরোনাম, তারপরে বিস্তারিত। আরজিকর কাণ্ডে নয়া মোড়, পুলিশের বিরুদ্ধে মারধরের চুল ছিঁড়ে নেওয়ার অভিযোগ সঞ্জয়ের। মহাকুম্ভে ভাইরাল মোনালিসা, ভয়ানক চাপে পরিবার। মমতার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, আত্মনির্ভরতার এক অনন্য উদ্যোগ। আইসিসিউতে পার্থ চট্টোপাধ্যায়, শারীরিক অবস্থার অবনতি। ঢাকায় আইএসআই প্রধানের গোপন সফর, উঠছে প্রশ্ন। রঞ্জি ট্রফিতে ব্যর্থ টেস্ট তারকারা, চমক জম্মুর উমর নাজিরের। পুলিশ লক্ষ্য করে ফের গুলি দুষ্কৃতীরা, জোরালো হচ্ছে সীমান্তে উত্তেজনা। গাজায় 15 মাসের বিধ্বংসী যুদ্ধের পর দুদিনে 250 মৃতদেহ উদ্ধার। জেলে বসে রোজ টাকা দেওয়া হবে সঞ্জয়কে, কত করে জানলে অবাক হয়ে যাবেন। লক্ষ্মীর ভান্ডার, ভাতা বাড়ানোর সম্ভাবনা, মুখ্যমন্ত্রী মমতার বক্তব্য। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আরজিকর কাণ্ডে নয়া মোড়, পুলিশের বিরুদ্ধে মারধরের চুল ছিঁড়ে নেওয়ার অভিযোগ সঞ্জয়ের। শিয়ালদহ আদালত আরজিকর ধর্ষণ ও খুন মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। বিচারক অনির্বাণ দাস পুলিশ ও সিবিআই এর তদন্তে অসঙ্গতির কথা তুলে ধরেছেন। সঞ্জয় দাবি করেন তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তার শরীরের ক্ষত, চুল ও হেডফোন সহ প্রমাণ প্ল্যান্ট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সঞ্জয় জানান, 9 অগস্ট রাতে লালবাজারে নিয়ে গিয়ে পুলিশ তার মোবাইল, মানিব্যাগ ও রুদ্রাক্ষের মালা কেড়ে নেয় এবং মারধর করে। তাকে দোষ স্বীকার করতে চাপ দেওয়া হয়। তিনি দাবি করেন 5 অগস্ট ক্লাইম্বিং প্রশিক্ষণের সময় আহত হন, যা তদন্তকারীরা ধর্ষণের আলামত বলে দেখিয়েছে। ঘটনার রাতে তিনি রোগীর খোঁজে হাসপাতালে ছিলেন এবং ভুলে হেডফোন ফেলে যান। বিচারক উল্লেখ করেন, সঞ্জয়ের আঙুলের ছাপ সহ প্রমাণের অস্পষ্টতা রয়েছে এবং ফরেন্সিক রিপোর্টে অন্য এক মহিলার নমুনা মেলার বিষয়টিও প্রশ্ন তুলেছে। তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছে, সঞ্জয়ের দাবি উচ্চ আদালতের নির্দেশ ছাড়া পুনরায় তদন্তের সুযোগ নেই। মহাকুম্ভে ভাইরাল মোনালিসা, ভয়ানক চাপে পরিবার। মহাকুম্ভ মেলায় পাথরের মালা বিক্রি করতে এসে ভাইরাল হয়েছেন মোনালিসা ভোসলে। দরিদ্র পরিবারের এই তরুণীকে নেটাগরিকরা ব্রাউন বিউটি বলে ডাকছেন। তার ছবি ও ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মেলায় পরিবারের সঙ্গে মালা বিক্রি করতে এসেছিলেন মোনালিসা, কিন্তু অপ্রত্যাশিত জনপ্রিয়তার কারণে কাজ করতে সমস্যায় পড়ছেন তিনি। মোনালিসার দাদু জানিয়েছেন, মানুষজন নাতনিকে দেখলেই ছবি তুলতে শুরু করছেন। এত ভিড়ে ওর পক্ষে কাজ করা কঠিন হয়ে পড়েছে। মালাও বিক্রি হচ্ছে না। ভাইরাল হওয়ার পর থেকেই তাদের স্টল ঘিরে লোকের ভিড় লেগেই থাকছে, তবে কেউ মালা কিনছেন না। এই পরিস্থিতিতে পরিবারটি চাপে পড়ে বাধ্য হয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোনালিসার জনপ্রিয়তা তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারেনি, তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে সাহায্য করার আহ্বান জানাচ্ছেন। মমতার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, আত্মনির্ভরতার এক অনন্য উদ্যোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার বাংলার মহিলাদের জন্য এক গর্বের উদ্যোগ। নারীদের আত্মনির্ভর করতে এই প্রকল্প দেশে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের অনুকরণে ভারতের একাধিক রাজ্যেও নিজেদের উদ্যোগ নিয়েছে। আলিপুর দুয়ারের কালচিনিতে পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এখনো যারা লক্ষ্মীর ভান্ডারের আওতায় আসেননি তারা দুয়ারে সরকারে আবেদন করলেই সুবিধা পাবেন। কারো এই পরিষেবা আটকানোর ক্ষমতা নেই। 60 বছর পেরোলেই এই ভাতা বার্ধক্য ভাতায় রূপান্তরিত হবে। আলাদা আবেদন করার দরকার নেই। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিটি মহিলার কাছে এই সুবিধা পৌঁছানোর জন্য প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। লক্ষ্মীর ভান্ডার মহিলাদের আর্থিক সুরক্ষা ও আত্মসম্মানের প্রতীক হিসেবে দৃষ্টান্ত তৈরি করেছে। আইসিসিউতে পার্থ চট্টোপাধ্যায়, শারীরিক অবস্থার অবনতি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শারীরিক অবস্থার অবনতির কারণে এসএসকেএম হাসপাতালের আইসিসিউতে স্থানান্তরিত করা হয়েছে। কিডনি ও ফুসফুসের একাধিক সমস্যায় ভুগছেন তিনি। 20 জানুয়ারি শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় প্রেসিডেন্সি জেল থেকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসকদের মতে বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা পার্থ চট্টোপাধ্যায়কে শারীরিক অবস্থা নিয়ে অত্যন্ত সতর্ক। ঢাকায় আইএসআই প্রধানের গোপন সফর, উঠছে প্রশ্ন। পাকিস্তানের সামরিক প্রতিনিধি দলের ঢাকা সফর ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। সূত্রের খবর, 4 সদস্যের এই দলে রয়েছেন আইএসআই প্রধান আসিম মালিক,
সফরের উদ্দেশ্য নিয়ে কৌতূহল বাড়ছে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের। সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আইএসআই প্রধানের উপস্থিতি সামরিক সহযোগিতার কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের মনে প্রশ্ন জাগছে। ভারতের সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধি বা অন্য কোনো বৃহত্তর পরিকল্পনার ছক কষতে পারে এই সফর, এমনই আশঙ্কা করছেন অনেকে। সফরের প্রকৃত উদ্দেশ্য জানতে সতর্ক দৃষ্টি রাখছে ভারতের গোয়েন্দা মহল। রঞ্জি ট্রফিতে ব্যর্থ টেস্ট তারকারা, চমক জম্মুর উমর নাজিরের। ভারতের টেস্ট তারকারা রঞ্জি ট্রফিতে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেন। পাঞ্জাবের হয়ে কর্ণাটকের বিরুদ্ধে শুভমান গিল 8 বলে মাত্র 4 রানে আউট হন। দিল্লির হয়ে সৌরাষ্ট্রের বিপক্ষে 10 বলে মাত্র 1 রান করে ফেরেন ঋষভ পান্ত। মুম্বাইয়ের হয়ে ওপেন করতে নেমে যশস্বী জয়সওয়াল আকিব নবীর বলে এলবিডব্লিউ হন। রোহিত শর্মা ধীর গতিতে শুরু করলেও শট মেকিং এর স্বচ্ছতার অভাবে টপ এজে আউট হন। অন্যদিকে জম্মু কাশ্মীরের পেসার উমর নাজির রোহিত ও অজিঙ্ক্য রাহানেকে আউট করে মুম্বাইকে চাপে ফেলেন। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা সৌরাষ্ট্রের হয়ে প্রথম ওভারেই 9 রান খরচ করলেও পরে 2 উইকেট নেন। তারকাদের ব্যর্থতা এবং জম্মুর উমর নাজিরের দুর্দান্ত বোলিং নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের। পুলিশ লক্ষ্য করে ফের গুলি দুষ্কৃতীরা, জোরালো হচ্ছে সীমান্তে উত্তেজনা। মালদহের কালিয়াচকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সালিয়াপুরে দুষ্কৃতী ধরতে গিয়ে বিপাকে পড়ে পুলিশ। তল্লাশি অভিযান চালানোর সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, গোলমালকারীরা পুলিশকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলিও চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত আরও একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনায় একজনকে গ্রেফতার ও আরো 2 জনকে আটক করা হয়েছে। এর আগে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় সাজ্জাক আলম নামে এক দুষ্কৃতী পুলিশের উপর গুলি চালিয়ে পালিয়ে যায়। আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশের উপর গুলি চালায় সে। বারবার এমন ঘটনার সীমান্তে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। গাজায় 15 মাসের বিধ্বংসী যুদ্ধের পর দুদিনে 250 মৃতদেহ উদ্ধার। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ আপাতত থেমে গেলেও গাজায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। 15 মাসের লড়াইয়ে গাজার জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে মৃত্যু মিছিল অব্যাহত ছিল। ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল সবকিছু ধ্বংস হয়ে গেছে এবং গাজা এখন একটি কবরস্থানে পরিণত হয়েছে। যুদ্ধের ধ্বংসযজ্ঞ এতটাই ভয়াবহ যে তা পুনর্নির্মাণ করা সম্ভব হবে বলে মনে করছে না উদ্ধারকারীরা। গত 2 দিনে গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে 200টি মৃতদেহ, যা প্রকৃত ক্ষতির একটি ছোট্ট মিত্র মাত্র। গাজার জনগণের দুর্ভোগের এক নতুন অধ্যায়, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। জেলে বসেই রোজ টাকা দেওয়া হবে সঞ্জয়কে, কত করে জানলে অবাক হয়ে যাবেন। গাজীপুরের আরজিকর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়। শিয়ালদা আদালত তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, যার মানে যতদিন বাঁচবেন ততদিন তাকে জেলেই থাকতে হবে। তবে সঞ্জয়কে জেলে কাজের মাধ্যমে মজুরি প্রদান করা হবে। প্রাথমিকভাবে সঞ্জয়কে মালির কাজ দেওয়া হতে পারে, যেখানে কায়িক পরিশ্রম করতে হবে। ধীরে ধীরে তাকে জামাকাপড়, কাঠ বা অন্যান্য পণ্য তৈরির কাজে লাগানো হতে পারে। অদক্ষ বন্দীদের দৈনিক মজুরি 105 টাকা, আংশিক দক্ষ কর্মীরা 120 টাকা এবং দক্ষরা 135 টাকা পেয়ে থাকেন। এই মজুরি রাজ্য কারা দফতরের নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে জমা হবে। লক্ষ্মীর ভান্ডার ভাতা বাড়ানোর সম্ভাবনা, মুখ্যমন্ত্রী মমতার বক্তব্য। রাজ্যের মহিলাদের জন্য চালু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে 1000 থেকে 1200 টাকা ভাতা পাচ্ছেন। তবে সম্প্রতি একটি অনলাইন পোর্টাল দাবি করছে যে এই ভাতা 3 গুণ বাড়ানো হতে পারে। লক্ষ্মীর ভান্ডারের 3000 টাকা করার দাবি বেশ কিছুদিন ধরে উঠছিল এবং এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেন, যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন এবং এই প্রকল্প ভবিষ্যতে আরও বাড়ানো হবে। তবে তিনি স্পষ্টভাবে জানাননি ভাতা কতটা বাড়ানো হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে চালু করা হয়। এই প্রকল্পে মহিলারা মাসিক ভাতা হিসেবে টাকা পান, যা তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করে। আশা করা হচ্ছে প্রকল্পের আওতাধীন মহিলাদের জন্য ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে আর্থিক সুবিধা আরও বাড়বে।